নমস্কার। স্যাটারডে সাসপেন্সের জয়ন্তীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমি আপনাদের কাছে চলে আসি নতুন লেখা একটি স্বরচিত গল্প পরিবেশনা করব বলে। আজও তেমনি আপনাদের কাছে ঠিক সময় চলে এসেছি। আজকের যে গল্পটি আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি তার নাম খেলাঘরের বউ। আসুন তবে শুরু করা যাক। সুজাতার বিয়ের জন্য জোর দেখাশোনা চলছে। এ সপ্তাহে কন্যাগর তো ও সপ্তাহে বরানগর। এই রোববার কনেপক্ষ যাচ্ছে তো পরের রোববার আসছে পাত্রপক্ষ। সুজাতা বেচারা একেবারে জেরবার হয়ে পড়েছে। হালকা সাজে পাত্রপক্ষের সামনে বসে দু চারটে কথা বলা, কে একটু হাসা, দু চারটে ভব্য প্রশ্নের বুদ্ধিদীপ্ত জবাব দেয়া, এতে আপত্তিকর কিছু নেই, বরং বেশ থ্রিল আছে। আর সুজাতা তো কুৎসিত নয়, বরং বেশ সুন্দরী। নিজেকে আরো সুন্দরী করে অন্যের সামনে মেলে ধরতে মোটেই খারাপ লাগে না তার। আসলে মুশকিলটা হলো অন্য জায়গায়। পাত্র যখন নিজে আসে তখন কয়েকটা দিনের জন্য মনটা হঠাৎ অতি সক্রিয় হয়ে ওঠে। শুরু হয়ে যায় নানা রকম স্বপ্নবোনা। কখনো সে তার পাশে বসে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখছে, কখনো গড়িয়াহাটে শপিং করছে, দারুণ একটা ঢাকাই জামদানি পছন্দ করলো, গায়ে জড়িয়ে দিয়ে তাকিয়ে আছে, দু চোখ বেয়ে ঝরে পড়ছে মুগ্ধতা। আবার কখনো ছোট একটা পাহাড়ি ঝর্ণা পা টিপে টিপে সাবধানে পার হয়ে যাচ্ছে তারা দুজনে, তীব্র স্রোত পড়ে যাচ্ছে, ও ধরে ফেলল। দিন দশেক যেতে না যেতেই মুখ বদলে গেল। এবারে যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখা তার মাথায় সামান্য টাক, হোকগে, চোখ দুটি কিন্তু ভারী স্নেহময়। সুজাতা তাকে নানা রকম দস্যিপনায় অস্থির করে তোলে। কখনো পিছন থেকে এসে চোখ টিপে ধরে, কখনো ঘুমন্ত মানুষটার বড় বড় গোঁপ এঁকে দেয়, কখনো চায়ের সঙ্গে মিশিয়ে দেয় নুন। পরিণামে প্রায় ছদ্মশাসন আর অঢেল আদর। ছবি পাল্টিয়ে যেতে সময় লাগে না। একটা সময় রীতিমতো বিরক্ত হয়ে ওঠে সুজাতা, অথচ এ নিয়ে বাবা মায়ের সঙ্গে কোনো আলোচনা করতে রুচিতেও বাধে তার। সে শুধু ভাবে কবে নিষ্কৃতি পাবে সে, কবে ঘাটে ঘাটে ঘুরে মরা ছোট্ট তার তরিখানা কুল খুঁজে পাবে। এমনই একটা সময় ঘটল সেই ঘটনা, যেটা গল্পের মতো শোনালেও সত্যি। অলৌকিক বলেন অলৌকিক, আর লৌকিক বলেন তো লৌকিক, কিন্তু এমন ঘটনা যে ঘটে নিজে না দেখলে বিশ্বাস হতো না। চলে আসি আসল ঘটনায়। সেদিন দেখতে এসেছিল পাত্র আর তার এক বন্ধু। ছেলেটি সরকারি চাকুরে, দেখতে শুনতেও বেশ ভালো। ছোট ফ্যামিলি, নিজস্ব বাড়ি, মানে পাত্রীপক্ষ কাগজে বিজ্ঞাপন দিয়ে যা যা চায় তার সবই আছে পাত্রের। দেখাশোনার ব্যাপারটা মিটে গেল বেশ তাড়াতাড়ি। পাত্র তার শরীরী ভাষায় বুঝিয়ে দিল কন্যাটি তার মনের মতো। ফেরার সময় পাত্রীর ঠাকুমা যখন হাত ধরে জানতে চাইলেন, তা হ্যাঁ ভাই, দিন দেখব নাকি? পাত্র তখন লাজুক লাজুক মুখে বলল, দেখুন ঠাকুমা। তারপর বুড়ির কানের কাছে মুখ এনে বলল, একটু তাড়াতাড়ি। বাড়িতে আনন্দের সাড়া পড়ে গেল। গাড়িতে সুবীরই প্রথম কথা বলল। বন্ধুকে জিজ্ঞেস করলো, কিরে নিতু, তুই এত চুপচাপ কেন? তোর পছন্দ হয়নি নাকি? নীতিশ বলল, পছন্দ হবে না কেন? কিন্তু তুই যে একেবারে কথা দিয়ে দিলি। সুবীর বলল, কেন? কথা দেওয়াই তো উচিত, মিছিমিছি দেরি করে লাভ কি? নীতিশ বলল, তুই কি মেয়েটার মতামত জেনেছিস? সুবীর খানিকটা চুপ করে থেকে বলল, মনে তো হলো ওরও অপছন্দ নয়। সুবি, এ বিয়েটা তোর হচ্ছে না, তুই অন্য মেয়ে দেখ ভাই। নীতিশের কথা শুনে তিক্ত কণ্ঠে সুবীর বলল, আর ইউ জেলাস? নীতিশ বলল, তুই অফিসার, আমি হাফ বেকার, জেলাসির প্রশ্ন ওঠে কি? সেই হাফ প্যান্ট বয়স থেকে আমাদের বন্ধুত্ব। তুই ক্রমাগত ওপরে উঠে গেছিস আর আমি সেই একই জায়গায়। জেলাস হলে কি এতদিন তোর সঙ্গে ছায়ার মতো লেগে থাকতাম রে? কবে কেটে পড়তাম। তবে তুই বাগড়া দিচ্ছিস কেন? সুবীর জিজ্ঞেস করল। নীতিশ একটুক্ষণ চুপ করে থেকে বলল, সুবীর, ও মীরা, আমার সেই মীরা যার সঙ্গে খেলাঘরে বরবউ খেলতাম। তোর বোধহয় মনে নেই, সেই তোদের নিচতলার ভাড়াটে ছিল,
হ্যাঁ, সে তো কবে মরে ভূত হয়ে গেছে। গঙ্গা স্নান করতে গিয়ে ডুবে গিয়েছিল, খুব পুলিশ টুলিশ এসেছিল, মনে আছে। জাল নিয়ে খোঁজা হয়েছিল সারা রাত গঙ্গায়। হ্যাঁ, ঠিক বলেছিস সুবীর। তখন মীরার মাত্র 8 কি 9 বছর বয়স ছিল। সুবীর বলল, হ্যাঁ তা হবে, আমাদের চেয়ে একটু ছোটই ছিল। নীতিশ বলল, আমি ওকে দেখেই চিনতে পেরেছি। সুবীর বলল, ও তাই বুঝি অমন হাঁ করে তাকিয়েছিলি? সুবীরের গলায় বিরক্তি উছলে পড়ছিল। নীতিশ বলল, সে তুই যাই বলিস ভাই, আমি ওমের ভবিতব্য। সুবীর গলায় ক্ষোভ উগরে দিয়ে বলল, বেশ বেশ, দেখা যাক। যত সব থার্ড ক্লাস সেন্টিমেন্ট। লিটল ম্যাগে গাঁজাখুরি গল্প লিখতে লিখতে তোর মাথাটাই বিগড়ে গেছে। গাড়ি নীতিশের বাড়ির সামনে ঘ্যাঁচ করে বেগ কষল। মাথা নিচু করে নীতিশ নেমে যেতেই সুবীর অস্ফুটে বলল, বামন হয়ে চাঁদে হাত দেবার স্বাদ। নীতিশ কথাটা শুনতে পেল। মুচকি হেসে সে গিলে নিল কথাটা। কোন ছোটবেলাকার বন্ধু সুবীর, তার একটা ছোট কথায় রাগ করে কি থাকা যায়? বিশেষত রাগ তো সুবীরেরই হবার কথা। পাত্রীটি যে তার খুব মনে ধরেছে, এত তার চোখ মুখ কথাবার্তা সবকিছুতেই ধরা পড়েছে। সেই পাত্রীকে দুম করে নিজের ভবিষ্যৎ বধূ বলে ফেলে চরম অন্যায় তো নীতিশই করেছে। এটা তার একদম করা উচিত হয়নি। যা হবার হতো তখনই না হয় দেখা যেত। আগে ভাগে এরকম অপ্রিয় ভবিষ্যৎবাণী করবার কি দরকার ছিল? নিজের গালেই নিজের চড় মারতে ইচ্ছা করলো নীতিশের। ঠিক করলো, এ যেভাবেই হোক সুবীরের রাগটা ভাঙিয়ে দিতে হবে। আসলে ওদের বন্ধুত্বটা এতটাই গভীর ছিল যে সেটা হারাবার ভয়, সে কথাই তারা ভাবতে পারত না। কেউ কাউকে হারাবার কথা ভাবতেই পারত না তারা। পরদিন সকাল হতেই নীতিশ নিজে থেকে ফোন করলো সুবীরকে। হ্যালো, কিরে, ঘুম ভাঙলো? ওপার থেকে সুবীরের ঘুম ঘুম গলার বিরক্তি ভেসে এলো। কি বলবি বল? বলছি, ডেটটা ঠিক করলি? আমার তো আর তোর মতো সরকারি চাকরি নয়, ছুটি নিতে হলে অন্তত 15 দিন আগে দরখাস্ত করতে হবে। সুবীর বলল, ও তাই সাত সকালে তুই আমার ঘুম ভাঙালি রাস্কেল কোথাকার। নীতিশ বলল, সে তুই রাস্কেলি বলিস আর বিটকেলি বলিস, তোর বিয়েতে অন্তত 7টা দিন আমি কবজি ডুবিয়ে খাবো। অফিস করার দায়ে এই আনন্দটা আমি মিস করবো না কিছুতেই। আর তুই তো জানিস, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কোনোদিন কম্প্রোমাইজ করি না। সুবীর এবার হেসে ফেলল। বলল, যাক, তোর মাথা থেকে পূর্বজন্মের ভূতটা তাহলে নেমে গেছে, বাঁচালি। আমি তো ভাবছিলাম তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। নীতিশও হাসতে হাসতে বলল, তার আগে পুরুতের বাড়ি যা সুবি, ডেটটা আগে ফিক্স কর। তোর বিয়ের ভোজটা খেয়ে তারপরেই নয় পাগলের ডাক্তারের কাছে যাওয়া যাবে, কি বলিস? দুজনেই হো করে হাসতে লাগলো, ফোনের দু প্রান্তে বসে। মনোমালিন্যের সামান্যতম ময়লাও আর লেগে রইল না কোথাও। দুই বন্ধু মিলে পরের সপ্তাহে রবিবার দেখে বেরিয়ে পড়ল। আজ ওদের সঙ্গে সুবিমলের মা শেফালি দেবী আর দিদি সুনিতাও আছে। ওরা চাইছেন বিয়ের আগে পাত্রপাত্রীর কুষ্ঠিটা একবার মিলিয়ে দেখে নিতে। হাতিবাগানে এখনো কয়েকটা প্রাচীন টোল বা জ্যোতিষ গণনা ও কুষ্ঠি বিচার কেন্দ্র আছে। সুবীর তার অফিসের কলিগদের কাছ থেকে ঠিকানা জোগাড় করে নিয়ে এসেছে। ছেলের উৎসাহ দেখে মা শেফালি দেবী আর দেরি করতে চাইছেন না। কে জানে, আজকালকার ছেলে তো কখন আবার কোন মূর্তি ধরে। হাতিবাগানে গিয়ে 2-1 লোকের নাম বলতেই তারা দেখিয়ে দিলেন আচার্য ব্রহ্মানন্দ শাস্ত্রী গোল্ড মেডালিস্টের বাড়ি। বাড়িতেই জ্যোতিষ চেম্বার ভদ্রলোকের। সুবীর আগেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। সে সবসময় আটঘাট বেঁধে কাজ করতে ভালোবাসে। জ্যোতিষীর চেম্বারে গিয়ে দেখা গেল ডাক্তারের চেম্বারের মতোই এখানেও প্রচণ্ড ভিড়, বরং তুলনায় ভিড় জ্যোতিষীতেই বেশি। সুবীরের নাম ছিল 11 জনের পর। এতক্ষণ শান্তভাবে বসে থাকার ছেলে তো সুবীর নয়, কিন্তু শেফালি দেবী আর সুনিতা দুজনেই অবাক হয়ে দেখলেন সমস্ত সময়টা দুই বন্ধুতে গল্প আর হাসাহাসি করেই কাটিয়ে দিল। এমনকি একবারের জন্য সিগারেট খেতেও উঠল না সুবীর। 500 টাকা দর্শনী কাউন্টারে জমা দিয়ে
শান্তভাবে অপেক্ষা করতে লাগলো ডাক পাবার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর অবশেষে চেম্বারের ভেতর থেকে ডাক পড়ল। ব্রহ্মানন্দ শাস্ত্রী প্রবীণ ব্যক্তি, প্রায় 70-এর কাছাকাছি বয়স, মাথা ভর্তি কাশফুলের মতো ধপধপে সাদা চুল, চোখে হাই পাওয়ারের চশমা, বড় বড় উজ্জ্বল চোখ সহজাত প্রতিভার প্রমাণ দেয়, গলায় মোটা দুছড়া রুদ্রাক্ষের মালা, পরনে পরিষ্কার সাদা ধুতি আর ফতুয়া, কপালে রক্তচন্দনের তিলক, 2 হাতের 10 আঙুলের মধ্যে 8টি আঙুলেই রং বেরঙের পাথর বসানো সোনার আংটি। চেম্বারের দেয়ালে ঝোলানো তাকে গণেশ ও দুর্গা মূর্তি, 2 মূর্তির পায়ে লাল টকটকে জবা ফুল, গলায় গাঁদার মালা, সুগন্ধি চন্দন ধূপ সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে স্বর্গীয় সুরভি। ঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। জ্যোতিষার্ণব শাস্ত্রীজির প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস 2 জন্ম নেয় ক্লায়েন্টের মনে। সুবীর মায়ের পেছন পেছন বাধ্য ছেলের মতো চেম্বারে ঢুকে শাস্ত্রীজির পা ছুঁয়ে প্রণাম করল। দেখা দেখি নীতিশকেও প্রণাম করতে হলো। কিন্তু সত্যি বলতে কি, এইসব জ্যোতিষী টতিষী দেখলেই তার গাপিত্তি জ্বলে যায়। কত রকমারি বুদ্ধি খাটিয়ে আর মানুষের দুর্বলতাকে ভাঙিয়ে এই সমস্ত লোকগুলো করে খাচ্ছে। গ্রহ নক্ষত্রের ভয় দেখিয়ে মানুষগুলোকে আরো দুর্বল, আরো ভীরু আর আরো পরমুখাপেক্ষী করে তুলছে। লোকগুলো আসলে ছদ্মবেশী ক্রিমিনাল। ওদের প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে বেত মারা উচিত। মনে মনে এইসব কড়া কড়া কথা ভাবতে ভাবতে গেলেও বাইরে কিন্তু গদগদ ভক্তির অভিনয়টা ভালোই চালিয়ে যাচ্ছিল নীতিশ। সুবীরের মা শেফালি দেবী বললেন, বাবা, আমার ছেলের বিয়ের সম্বন্ধ স্থির করেছি। পাত্রীর বাবা মেয়ের ঠিকুজি কুষ্টি আগেই করিয়ে রেখেছিলেন, এই নিন তার নকল। কিন্তু আমার ছেলের কোনো কুষ্টি এখনো করানো হয়নি। এখন দয়া করে আপনি বলুন আমাদের কি কর্তব্য। পাত্রীপক্ষ চাইছে ঠিকুজি কুষ্টি মিলিয়েই বিয়েটা হোক, তাই আমরা চলে এলাম আপনার কাছে। এখন আপনি যা ভালো বোঝেন করুন, আমরা আপনার হাতেই সব ছেড়ে দিচ্ছি। শাস্ত্রীজির দুপাশে একটু দূরত্ব রেখে বসেছিল 2 সহকারী শিক্ষানবিশ ছাত্রছাত্রী। উনি ছাত্রীটিকে ডেকে বললেন, ঋদ্ধি, তুমি এনার জন্ম তারিখ, সময়, গ্রহ নক্ষত্র সব দেখে একটা ছক তৈরি করে দাও তো, আমি বিচার করে দিচ্ছি। ঋদ্ধি নামে সুন্দরী মেয়েটি সুবীরকে ডেকে বললেন, আসুন আমার সঙ্গে। সুবীর ভয় ভয় পায়ে মেয়েটিকে অনুসরণ করে পাশের একটি ছোট্ট ঘরে গিয়ে ঢুকল। শাস্ত্রীজি এইবার পাত্রী মানে সুজাতার জন্মছকটি নিয়ে বিচারে মন দিলেন। খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখতে লাগলেন আর পাশে বসে থাকা ছাত্রটিকে বুঝিয়ে দিতে লাগলেন। এদিকে জ্যোতিষীদের চিন্তিত মুখের বক্ররেখার দিকে তাকিয়ে থাকতে থাকতে সুবীর মায়ের বুক ঢিপ ঢিপ করতে শুরু করেছে। এ কি রে বাবা, খারাপ কিছু আছে নাকি? সুবীরের দিদি সুনিতা বলল, না না, খারাপ থাকবে কেন? তাহলে কি আর মেয়ের বাবা নিজে থেকে কুষ্টিখানা পাঠিয়ে দিতেন? বেশ কিছুক্ষণ দেখার পর ব্রহ্মানন্দ শাস্ত্রী মুখ খুললেন। সুবীরের মা শেফালি দেবীর দিকে তাকিয়ে তিনি গম্ভীরভাবে বললেন, দেখুন মা, মেয়ের রাক্ষসগণ আর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার স্বভাব কেমন হয় তা তো জানেন। এরা কর্তৃত্ব করতে ভালোবাসে, ভীষণ একগুঁয়ে স্বভাবের হয়, আর পরিবারের সবাইকে বশীভূত করে রাখাই এদের চরিত্রগত বৈশিষ্ট্য। মঘা, উত্তর ফাল্গুনী আর দক্ষিণ ফাল্গুনী নক্ষত্র এই মেয়ের অনুকূলে। এই মেয়ে পরিবারের সবাইকে নিজের মুঠোয় ভরে রাখার ক্ষমতা রাখে। এখন আপনার ছেলের রাশিগণ আর নক্ষত্র সমস্ত বিচার করে দেখতে হবে। যদি এই মেয়েকে সে নিজের কন্ট্রোলে রাখতে পারে, সেই রকম তার গ্রহ নক্ষত্রের অবস্থান হয়, তবেই এই বিবাহ সুখের হবে। তা না হলে কিন্তু সংসার সুখের হবে না। ঋদ্ধি! শিক্ষকের ডাক শুনে পাশের চেম্বার থেকে বেরিয়ে এলো ঋদ্ধি নামের মেয়েটি। হাতে তার সুবীরের জন্মছক। ব্রহ্মানন্দ শাস্ত্রী হাতে ছকটা দিয়ে ঋদ্ধি আবার নিজের আসনে গিয়ে বসল। শাস্ত্রীজি ছকটি নিজের হাতে নিয়ে চোখ বুলিয়ে নিলেন একবার। তারপর সুবীরকে ডেকে বললেন, দেখি বাবা, আপনার হাতটা একবার দেখান তো। সুবীর সাগ্রহে তার ডান হাতখানা
মেলে ধরল জ্যোতিষার্ণবের সামনে। শাস্ত্রীজি তার হাতের ছোট্ট ম্যাগনিফাইং গ্লাসটা ধরে খুব মনোযোগ দিয়ে বিচার করে দেখতে লাগলেন সুবীরের হাতের রেখা। ঘরের মধ্যে ছুঁচ পতনের নীরবতা, কেউ কোনো কথা বলছে না। ঝাড়া 5 মিনিট ধরে পরীক্ষা নিরীক্ষা করবার পর শাস্ত্রীজি সুবীরের হাতখানা ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ বিয়ে হবে না। হবে না? কেন? প্রায় আর্তনাদের মতো করে চেঁচিয়ে উঠল সুবীর। কেন হবে না এ বিয়ে? শাস্ত্রীজি বললেন, হবে না কারণ আপনারা দুজন দুই বিপরীত মেরুর বাসিন্দা। আপনার মেষ রাশি, পাত্রী সিংহ রাশি। আপনার নরগণ, পাত্রীর রাক্ষসগণ। আপনার একাদশে রাহু, পাত্রীর একাদশে বৃহস্পতি। এ বিয়ে হলে সংসার রণক্ষেত্র হয়ে যাবে। যাবে। সুবীর রেগে চেয়ার ছেড়ে উঠে পড়ল। বলল, সংসার রণক্ষেত্র হয়ে যাবে। সংসার রণক্ষেত্র তো আজকাল সবারই, তাই বলে কি বিয়ে বন্ধ হচ্ছে কারো? এখানেই বিয়ে করব আমি। শাস্ত্রীজি হেসে বললেন, কিন্তু এখন তো আপনার বিবাহ যোগ নেই, আরো বছরখানেক পর আপনার বিবাহের যোগ আছে। সুবীর আরও রেগে গিয়ে বলল, ওসব যোগ বিয়োগ আমি মানি না। মা, চলো তো, ঢের হয়েছে। আমি নিয়ারেস্ট যে লগ্ন আছে সেটাতেই বিয়ে করব, আর এই মেয়েকেই বিয়ে করব। তারপর দেখি কি রণক্ষেত্র হয় সংসার। এই নিতু, চল, ওঠ, ফালতু সময় নষ্ট। নীতিশ মুখখানায় যতদূর সম্ভব বিরক্তির চিহ্ন ফুটিয়ে তুলে বলল, ঠিক বলেছিস সুবি, চল তো আমার সঙ্গে। আমার চেনা একজন খুব ভালো পুরোহিত আছেন। কাছের মধ্যে ভালো লগ্ন থাকলে এই সপ্তাহে তোর বিয়ে ফাইনাল করে ফেলবো। কথায় বলে শুভস্য শীঘ্র। পারবেন না। বৃদ্ধ শাস্ত্রীজি তার কাশফুলের মতো সাদা মাথাখানি নেড়ে নেড়ে বললেন, কিছুতেই পারবেন না, যতই চেষ্টা করুন। এ মেয়ে কেন, কোনো মেয়ের সঙ্গেই আপনার বিয়ে এখন হবে না। আপনার বিবাহ যোগ এখন থেকে ঠিক 1 বছর পর। আর আসুন আপনারা, নমস্কার। বলেই শাস্ত্রীজি উঠে পড়লেন। সহকারী ছেলেটি অন্য আরেকজনের নাম ধরে ডাকতে লাগলো, ললিতা পাঠক। সুবীর রাগে প্রায় ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে এসে বলল, তোর পুরুত কোথায় থাকেন? চল তো নিতু, আজ এখনই ডেট ফাইনাল করব। নীতিশ বলল, কেন যে মাসিমা এখানে আসতে গেলেন? ফালতু সব, যত সব বুজরুগের দল। ভণ্ডামিরার জায়গা পায়নি, 500টা টাকাই গচ্চা গেল। শেফালি দেবী খুব শান্ত আর ভীতু প্রকৃতির মানুষ। ছেলে মেয়েরা বড় হয়ে যাবার পর থেকে তাদের তিনি ভয় করেই চলেন। সুবীরের রাগ দেখে তিনি কিছুটা ভয় পেলেও মিনমিন করে বললেন, কিন্তু মেয়ের যে রাক্ষসগণ, সুবিটার আমার নর। যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, থাক না বাবা, দেশে কি মেয়ের অভাব? কিন্তু সুবীর কারো কথা শোনা দূরে থাক, কর্ণপাতও করল না। নীতিশের চেনা পুরোহিতের বাড়ি কাছেই, মনোহর পুকুর রোডে। সুবীর মা ও দিদিকে গাড়িতে বসিয়ে নীতিশকে নিয়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু পুরোহিত বিয়ের কোনো কথা কানেই তুললেন না। বললেন, এই শ্রাবণ মাসটা হলো মল মাস, শুভ কাজ নিষিদ্ধ। তার পরের 3 মাস হিন্দুদের বিয়ে হয় না। সেই অঘ্রাণ মাসে আসুন, ভালো দিন দেখে দেব। না ছোড়বান্দা সুবীর তবু দম্বার পাত্র নয়। পরের দিন সে একা একাই চলে গেল মেয়ের বাড়ি, কাউকে কিছু না জানিয়ে। কিন্তু বিধি সেখানেও বাম। সুজাতার মা মুখ কাঁচুমাচু করে বললেন, সুজাতা তো ওর মাসির বাড়ি দিল্লি গেছে মাসতুতো দিদির বিয়েতে। ডেট ফিক্স এখনই কি করে হবে বাবা? আগে ঠিকুজি কুষ্টি মিলুক, আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী সবাইকে ডাকুক, আমাদের কুলগুরু আসুন, তিনি দেখুন, সবাই দেখুক। কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না, এত তাড়াহুড়োর কি আছে? ভীষণ রকম আশাহত হয়ে বাড়ি ফিরে এলো সুবীর। নীতিশ তার কাঁধে হাত রেখে বলল, এই রকম একটা ঘ্যাম সরকারি চাকরি করিস তুই, গাড়ি বাড়ি সবই আছে তোর, পাত্র হিসেবে তুই ফেললে নাকি? একদম যাবি না আর ওখানে, দেখবি নিজেরাই সুরসুর করে আসবে ঠিক। আর আজই আমি 2টো ইংরেজি কাগজে matrimony.com-এ বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি তোর, দেখবি লাইন পড়ে যাবে মেয়ের। তারপর শ্রাবণ গেল, ভাদ্র গেল, আশ্বিনী পুজো। ত্রিধারায় ঠাকুর দেখতে গেছে নীতিশ একা একা, দাঁড়িয়ে আছে লাইনে। হঠাৎ পাশে মেয়েদের লাইনে ভিড়ের চাপে একজনের হাত থেকে তার ব্যাগটা পড়ে গেল।
আর পড়বি তো পর, ঠিক নীতিশের পায়ের কাছেই পড়ল। নিচু হয়ে ব্যাগটা কুড়িয়ে নিয়ে হাতে দিতে গিয়েই চমকে উঠল নীতিশ। আরে আপনি? মেয়েটিও চমকে উঠে হেসে বলল, হুমা, কি কাণ্ড! আপনিই তো সেই পাত্রের বন্ধু, তাই না? পাশাপাশি এগুচ্ছে দুটো লাইন। কথা চলছে দুজনে, সুজাতা আর নীতিশ। প্রথম প্রথম ভাবও বাজছে। নীতিশ বলল, তারপর কি করা হচ্ছে এখন? সুজাতা বলল, এই চলছে, মাস্টার্স করছি, সাবজেক্ট ফিলোসফি। আর আপনার বিয়ের কি হলো? নীতিশের কথায় সুজাতা উদাসভাবে বলল, শুনেছি নাকি কুষ্ঠিতে মেলেনি। নীতিশ বলল, মানেন এসব? সুজাতা কিছুই বলল না, শুধু হাসল মিষ্টি করে। লাইন একটু একটু করে পৌঁছে গেছে প্রতিমার সামনে। ওরা দুজনেই দেখল, দু চোখ ভরে প্রণাম করল, দু হাত জোড় করে। তারপর বেরিয়ে যাবার লাইন ধরে বাইরে এসে সুজাতা দেখে নীতিশ দাঁড়িয়ে আছে তারই অপেক্ষায়। চোখাচোখি হতেই নীতিশ বলল, চলুন না, কোথাও একটু বসে একটু কফি খাওয়া যাক। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে টায়ার্ড হয়ে গেছি। সুজাতা মুখ ঘুরিয়ে ওর সঙ্গীদের বলল, এই তোরা যা, আমি পরে তোদের মিট করে নেবক্ষণ। তারপর নীতিশকে বলল, চলুন যাওয়া যাক। কিন্তু সব বড় রেস্টুরেন্টেই এই পুজোর সময় ভিড়ে একেবারে ঠাসা। অনেক ঘুরে শেষে একটা ছোট কাফেতে এক কোণে দুটো চেয়ার ফাঁকা পাওয়া গেল। ওরা বসে গেল। আধো অন্ধকার কোণে কফির কাপে চুমুক দিতে দিতে অনেক কথাই হলো দুজনের মধ্যে। আবার অনেক কথা থেকে গেল উজ্জ। কফি শপ থেকে বেরিয়েই সুজাতা বলল, ফুচকা খাবো। নীতিশ বলল, নিশ্চয়ই খাবেন। পেট ভরে ফুচকা খেল সুজাতা। নীতিশ জীবনে প্রথম এতগুলো ফুচকা খেয়ে ফেলল। আর খেতে খেতেই নিজেদের অজান্তে আপনি থেকে কখন তুমিতে পৌঁছে গেল তারা দুজনেই। এদিকে রাত বাড়ছে। পুজোর কলকাতা, উৎসব মুখর সারা রাত। সুজাতা খুব সুন্দর করে সেজেছে আজ। রাস্তার নিয়ন আলোয় তাকে মনে হচ্ছে যেন স্বর্গের অপ্সরী। হঠাৎ ভিড়ের চাপে ছিটকে পড়ে যাচ্ছিল সুজাতা। নীতিশ টুক করে ধরে ফেলল, বলল, আমার হাতটা শক্ত করে ধরবে তো। রাত বাড়তে লাগলো, উচ্ছল মোহময়ী রাত। তখন প্রায় 2টো বাজে। সুজাতা বলল, ভীষণ টায়ার্ড লাগছে, আজ এই পর্যন্ত থাক। নীতিশ বলল, থাক, কিন্তু কাল কটায় দেখা হচ্ছে সেটা তো বললে না। সুজাতা ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল, ফোনে বলবো। অতঃপর ফোনালাপ চলল আরো মাস 2। নীতিশ ততদিনে একটা সরকারি কলেজে লেকচারারের চাকরি পেয়ে গেছে। বইমেলায় নীতিশের নতুন কবিতার বই উদ্বোধন করল গাংচিল। বন্ধু বান্ধবীদের নিয়ে সেই সভায় হাজির হয়েছে অতিথি সুজাতা। নীতিশ তার প্রথম বইটি তুলে দিল তার হাতে। প্রথম পাতায় উৎসর্গপত্রে সুজাতার নাম। উৎসর্গপত্রে কবি লিখেছেন, আমার জন্ম জন্মান্তরের তুমি, তোমাকে। এরপর আরো মাসখানেক যথারীতি নন্দন, ভিক্টোরিয়া, নিকো পার্ক, শান্তিনিকেতন, পুরুলিয়ার পলাশ উৎসব ইত্যাদি পথ পরিক্রমার শেষে ছাতনাতলায় এসে শেষ হলো গল্প। ততদিনে একটা কলেজের চাকরিতে পার্ট টাইমার থেকে ফুল টাইমার হয়েছে নীতিশ। সুজাতাই তাড়া দিয়েছে তাকে। ফেব্রুয়ারির প্রথম লগ্নেই বিয়ে। সুবীর আর তার কলিগ নেহা বরযাত্রী বেশে সারাক্ষণ নীতিশের পাশে পাশে। নেহার সঙ্গে সুবীরের এখন বেশ মাখো মাখো একটা সম্পর্ক চলছে। নেহার প্রমোশনটা হয়ে গেলেই সামনে বছর বেজে উঠবে সানাই। বাসর ঘরে সুবীর নীতিশের কানের কাছে মুখ এনে বলল, সেদিন অতটা শিওর হয়েছিলি কি করে বলতো? হাসি মাখা মুখে নীতিশ বলল, আমি ওকে প্রায় স্বপ্নে দেখতাম। ও বলতো, নিতুদা, আমার বরপুতুলটা কোথায় হারিয়ে গেছে, একটু খুঁজে দেবে? সুবীর বলল, তুই কি শিওর? ওই? নীতিশ বলল, হ্যাঁ শিওর, 100% শিওর। সুজাতাই আমার মীরা। আমাদের একতলার ভাড়াটে ছিল। গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছিল মীরা।
তখন ওর বয়স কত, আর 8 কি 9 বছর হবে, আমার 10-11। একবার পুতুলের বিয়ের দিনে ওর বর পুতুলটা গেল ভেঙে, তখন মীরা আমাকেই বর সাজালো, আমার গলায় এক ছড়া মালা পরিয়ে দিয়ে বলল, নিতুদা তুমি আমার বর। সেই থেকে তারপর তো মরেই গেল মেয়েটা। নীতিশের বুক ঠেলে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। সুবীর ওর পিঠ চাপড়ে দিয়ে বলল, আর দীর্ঘশ্বাস কেন ভাই, সেই তো মীরা তোরই কাছে ফিরে এলো। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এত বড় পৃথিবীর মাঝখান থেকে সেই তো তোকে ঠিক খুঁজে নিল। হারিয়ে তো সে যায়নি। মাঝের কটা বছর মনে কর না, একটা স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন। ধন্যবাদ। আমার গল্পটি এখানেই শেষ হলো। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমি একটি করে স্বরচিত অলৌকিক গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসি। গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট, শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি প্রতি সপ্তাহে এই গল্পগুলির মতো অলৌকিক গল্প শুনতে চান, ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।